আমার স্বামী 4 জন অচেনা লোককে এক রাতের জন্য আমাদের বাড়িতে থাকার জায়গা দিলেন। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আমি ঘরের মধ্যে আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎ সেই লোকগুলোর ঘর থেকে কিছু শব্দ আসতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি ওরা চোর, আমাদের বাড়িতে চুরি করছে। যখন উঠে অন্য ঘরে গেলাম, সেখানকার দৃশ্য দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সারারাত তারা আমার সাথে এমন কিছু করল যা ছিল খুবই অপ্রত্যাশিত, এবং ঘরে আমার আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো। আর আমার স্বামী, আমার নাম রিয়া এবং আমার বিয়ে হয়েছে বিপুলের সাথে মাত্র কয়েক বছর আগে। এটি বিপুলের দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্ত্রী একটি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। বিপুলের প্রথম স্ত্রীর দিক থেকে একটি মেয়েও আছে যার নাম নেহা। যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন নেহার বয়স ছিল 16 বছর। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে এবং নেহার বয়স এখন 24 বছর। কিছুদিন আগেই তার বিয়ে হয়ে গেছে। নেহার বিয়ে দেওয়ার পর আমার স্বামী বরাবরের মতো আমাকে গ্রামে ছেড়ে শহরে চলে গিয়েছিলেন এবং আমি আবার আমার বাড়িতে একা হয়ে পড়েছিলাম। বিপুল নেহার বিয়ে দেওয়ার জন্য কিছুদিনের জন্য গ্রামে এসেছিলেন, কিন্তু এত আত্মীয় স্বজন এসেছিলেন যে তার সাথে একা সময় কাটানোর সুযোগই পাইনি। শ্বশুর বাড়িতে পৌঁছে যখন আমার মেয়ে নেহা ফোন করল, সে বলল, মা, আমি এখানে খুব ভালো আছি এবং এই বিয়েতে আমি খুব খুশি। আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন এবং সবসময় আমার সাথেই থাকতে চান। তিনি আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েন না। নেহার সব কথা শুনে আমি খুব খুশি হলাম যে যাক, আমার মেয়ে একটা ভালো বাড়ি পেয়েছে। কারণ ওর বিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের ক্ষেতের জমি পর্যন্ত বন্ধক রেখেছিলাম। এখন আমাদের মাথার উপর অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমার স্বামী বলেন যে তিনি শহরে কাজ করে ধীরে ধীরে এইসব ঋণ শোধ করে দেবেন। যখন আমি বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন নেহা খুব ছোট ছিল এবং এই কারণেই বিপুল দ্বিতীয় বিয়ে করেছিলেন, যাতে নেহা মায়ের ভালোবাসা পায়। আমি সেই মাহারা মেয়েটিকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছিলাম এবং তাকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। আমি তাকে কখনো অনুভব করতে দিইনি যে আমি তার সৎ মা। নেহার কাছ থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু বিয়ের প্রথম রাতে বিপুল আমাকে যা বলেছিলেন তা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ভাবতেও পারিনি যে বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে এমন কিছু বলবেন। তিনি বলেছিলেন যে তিনি তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তিনি এই দ্বিতীয় বিয়ে করতেও চাননি। কিন্তু তার বাবা মা তার উপর অনেক চাপ দিয়েছিলেন, যার কারণে তাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল। আমার স্বামীর প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি শহরেই থাকতেন এবং সেখানেই কাজ করতেন। গ্রামের সমস্ত কাজ এবং ক্ষেতের কাজ আমার শ্বশুর শাশুড়ি দেখতেন। আমার স্বামী যখনই ছুটি পেতেন আমার কাছে চলে আসতেন, কিন্তু যখন তিনি চলে যেতেন তখন আমি একা রাত কাটাতাম এবং তার ভালোবাসার জন্য ছটফট করতাম। বিয়ের 1.5 বছর পরেই আমি গর্ভবতী হয়েছিলাম এবং আমার একটি ছেলেও হয়েছিল। যখন আমার স্বামীকে ছাড়া আমার মন ভালো লাগতো না তখন আমি তাকে বলতাম, আপনি আমাকেও শহরে নিয়ে চলুন, আমি আপনার সাথে থাকতে চাই, এভাবে আমার ভালো লাগে না। কিন্তু তিনি বলতেন, আমি শহরে এত লোকের খরচ চালাতে পারবো না, তাই তুমি বাচ্চাদের নিয়ে গ্রামেই থাকো যাতে তাদের পড়াশোনা গ্রামেই হতে পারে। প্রতি মাসে আমার স্বামী আসতেন, কিন্তু কিছুদিন থেকে আবার চলে যেতেন। এভাবেই আমার জীবন ধীরে ধীরে একাকিত্বে কেটে গিয়েছিল এবং এখন আমার বয়স 36 বছর হয়ে গেছে। নেহার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী আমাকে ফোন করে বললেন, রিয়া, একটা বড় বিপদ হয়েছে। আমার কাজ চলে গেছে এবং কোথাও কাজ পাচ্ছি না। আমি তাকে বললাম, আপনি গ্রামেই চলে আসুন এবং ক্ষেত সামলান। তখন আমার স্বামী বললেন, রিয়া, আমাদের উপর অনেক ঋণ হয়ে গেছে। যদি আমি শহরে কাজ না করি তাহলে এই ঋণ কিভাবে শোধ করব? আর তখন তো ক্ষেত আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি বললাম, এখন তো নেহার বিয়েও হয়ে গেছে, আমি শহরেই চলে আসি এবং কাজে আপনাকে সাহায্য করি। শহরের লোকজনের এমনিতেই কাজের লোকের খুব দরকার হয় এবং আমি রান্না ও বাসন ধোয়ার কাজ খুব ভালোভাবে করতে পারি। আমার স্বামী কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, ঠিক আছে, যদি তোমার এসব কাজ করতে কষ্ট না হয় তাহলে চলে এসো, কারণ এখন আমাদের আর কোন উপায় নেই।
আমাদের ক্ষেত বাঁচাতে হবে। আমার ছেলেকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমি শহরের দিকে রওনা হলাম। টাকার প্রয়োজনের কথা বিবেচনা করে আমার শ্বশুর শাশুড়িও আমাকে শহরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আমার মনে হলো অনেক বছর পর এবার আমার মনের ইচ্ছা পূরণ হবে। অনেক বছর ধরে আমি আমার স্বামী বিপুলের ভালোবাসার জন্য ছট করেছি এবং এখন সেই ভালোবাসা পেতে চলেছি। যখন আমি স্বামীর কাছে পৌঁছলাম, আমার স্বামী বিপুল আমাকে দেখে খুব খুশি হলেন। আমি জানি যে তিনিও রাতে একাকিত্বে কাটান। শহরে পৌঁছে কয়েকদিনের মধ্যেই আমি 2টি বাড়ির কাজ পেয়ে গেলাম। আমি ভাবলাম যে আরো কিছু বাড়ির কাজ পেলে ভালোই টাকা আসবে। গ্রামের তুলনায় শহরের লোকেরা কাজের জন্য ভালো টাকা দেয়। একদিন রাতে কাজ শেষ করার পর আমি আমার স্বামীর সাথে কথা বলছিলাম। তখনই বাইরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি খুব জোরে হচ্ছিল এবং থামার নামই নিচ্ছিল না। প্রায় রাত 12টায় কেউ আমাদের দরজায় কড়া নাড়ল। আমার স্বামী ভাবলেন যে এত রাতে কে এলো। যখন আমার স্বামী উঠে দরজা খুললেন, দেখলেন বাইরে 3 থেকে 4 জন শক্তিশালী যুবক দাঁড়িয়ে আছে। তাদের বয়স 38 থেকে 40 বছরের মধ্যে হবে। আমার স্বামী তাদের সাথে কথা বলতে লাগলেন। তখন আমি আমার বেডরুমে চলে এলাম। আমি চিন্তায় ডুবে গিয়েছিলাম যে এই লোকগুলো কারা এবং কেন এভাবে আমাদের বাড়িতে এসেছে। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং বললেন যে বাইরে 4 জন পথিক এসেছেন, যারা বৃষ্টির কারণে খুব খারাপভাবে ফেঁসে গেছেন। তারা এক রাতের জন্য আমাদের বাড়িতে আশ্রয় চাচ্ছেন। আমার তাদের উপর দজা হলো এবং আমি তাদের বললাম, আমাদের বাড়িতে একটি অতিথি কক্ষ আছে, তাই আপনাদের 4 জনকে সেখানেই থাকতে হবে। আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না যে আমার স্বামী বিপুল 4 জন অচেনা লোককে এভাবে বাড়িতে থাকতে দিতে পারেন। তিনি সত্যিই খুব সরল এবং মানুষকে সহজে বিশ্বাস করেন। তবে এটাও হতে পারে যে সত্যিই এই লোকগুলো বৃষ্টির কারণে বাধ্য হয়েছে। তাছাড়া আমাদের এই বাড়িতে এত মূল্যবান জিনিসপত্র নেই যে চুরি করতে আসবে। আমার স্বামী আমাকে বললেন, এরা খুব ক্ষুধার্ত, তুমি কি এদের জন্য কিছু খাবার বানিয়ে দেবে? আমি সারাদিন সব বাড়ির কাজ করে খুব ক্লান্ত ছিলাম, তবুও স্বামীর কথা মেনে আমি এত রাতে রান্নাঘরে গিয়ে খাবার বানাতে লাগলাম। যখন আমি খাবার বানিয়ে তাদের দিতে গেলাম, তখন দেখলাম যে তারা 4 জনই আমার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আমি তখন একটি লাল ম্যাক্সি পরেছিলাম, যা আমার পোশাকের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছিল। সেই লোকগুলোকে দেখে আমার খুব অদ্ভুত লাগছিল, কারণ এর আগে কখনো কোন পুরুষ আমাকে এভাবে দেখেনি যেভাবে তারা আমাকে দেখেছিল। আমার স্বামী আমাকে তার স্ত্রী মনে করেন, কিন্তু তিনি তার প্রথম স্ত্রীকে অসীম ভালোবাসা দিতেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল প্রিয়াঙ্কা। সে ছিল বিপুলের বাল্যপ্রেমিকা। বিপুল ও প্রিয়াঙ্কা একসাথে বড় হয়েছিল। একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে ভালোবাসাও হয়ে গিয়েছিল। পুরো গ্রাম এই বিষয়ে জানত, কারণ তারা দুজনেই প্রায় সেই গ্রামে ও ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াত। কিন্তু ধীরে ধীরে যখন প্রিয়াঙ্কা যুবতী হতে লাগলো, তখন তার বাবা তাকে বিপুলের সাথে দেখা করতে দিতেন না। তিনি বলতেন, তুমি এখন যুবতী হয়েছ, যদি তুমি এভাবে বিপুলের সাথে ঘোরাফেরা করো তাহলে কে তোমাকে বিয়ে করবে? কিন্তু কিছুদিন পর যখন বিপুল ও তার পরিবারের লোকেরা প্রিয়াঙ্কার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তখন সবাই রাজি হলো এবং তাদের দুজনের বিয়ে হয়ে গেল। 1.5 বছর পর তাদের একটি মেয়েও হলো। কিন্তু কয়েক মাস পর প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে মারা গেল। আমার স্বামী তার মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি আমাকে বলতেন যে আমি তোমাকে স্ত্রীর অধিকার দেব, কিন্তু কখনো ভালোবাসতে পারবো না। কখনো কখনো আমার স্বামীর উপর খুব রাগ হতো যে শুধুমাত্র একটি শিশুকে লালন পালন করার জন্য তিনি কেন আমার জীবন নষ্ট করলেন। অবশেষে আমিও তো একজন মহিলা, আমারও ভালোবাসার প্রয়োজন। আমারও এমন একজন পুরুষ দরকার ছিল যে আমাকে মন থেকে ভালোবাসবে। আমার স্বামী বিপুল তো শুধু আমাকে একটি দায়িত্বই মনে করেন, কিন্তু আজ প্রথমবার কোন পুরুষ আমাকে এভাবে দেখছিল, তাও একজন নয় 4 জন। আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আমি খাবার দিয়েই নিজের ঘরে চলে এলাম। আমি আমার ঘর থেকে বাইরে উঁকি মেরে দেখলাম যে তারা পানির বোতল বের করেছে। বেশ দামি পানীয় ছিল।
তাই আমার স্বামীও বেশ খুশি খুশি পান করতে লাগলেন। যখন আমার স্বামী অনেকক্ষণ পর ঘরে ঘুমাতে এলেন তখন তিনি নেশায় পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি কোনোমতে তাকে ধরে বিছানায় শুয়ে দিলাম। ভয়ে ভয়ে আমি আমার ঘর থেকে বাইরে এলাম এবং তাদের বললাম, আমি আপনাদের ব্যবস্থা ভেতরের ঘরে করে দিয়েছি। তারা চারজনই অদ্ভুত চোখে আমাকে দেখছিল, কারণ তারাও নেশায় ছিল। আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম এবং বেডরুমের দরজা বন্ধ করে দিলাম। তারপর আমি শুয়ে পড়লাম। আমি বেশ ক্লান্ত ছিলাম, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে পাশের ঘর থেকে বেশ জোরে জোরে আওয়াজ আসতে লাগলো। অস্থিরতায় আমার ঘুম ভেঙে গেল। কিন্তু আমার স্বামী টেরি পেলেন না এবং গভীর ঘুমে ঘুমাতে থাকলেন। আমার মন চাইছিল যে আমি তাকে জাগিয়ে দিই, কিন্তু আমি জানতাম যে সে নেশায় আছে এবং উঠবে না। ধীরে ধীরে আওয়াজ এবং গোলমাল বাড়তে লাগলো। তখন আমার মনে হলো যে উঠে দেখা উচিত, এই বুঝি এরা চোর নয়তো। আমার স্বামী তো যে কারো উপরেই ভরসা করে নেন, কিন্তু সেই লোকগুলোকে আমার ঠিক লাগছিল না। প্রায় 12-13 মিনিট ধরে আমি এভাবেই নিজের বিছানায় বসে রইলাম। কিন্তু তারপর সাহস করে আমি আমার বেডরুমের দরজা খুললাম এবং অন্য ঘরের দিকে যেতে লাগলাম যেখান থেকে আওয়াজ আসছিল। আমার খুব অস্থির লাগছিল। আমি ধীরে ধীরে সেই ঘরের দরজা খুললাম। তখন ঘরের ভেতরে থাকা 3 জনের নজর আমার উপর পড়ল। একজন দ্রুত আমার কাছে এসে আমাকে ভেতরে টেনে দরজা বন্ধ করে দিল। আমি খুব ভয় পেয়ে গেলাম যে এরা আমার সাথে খুব খারাপ কিছু করতে চলেছে। আমাকে দেখেই তারা খুব অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলো এবং আমার কাছে আসতে লাগলো। আমার গলা শুকিয়ে গেল এবং ভয়ে আমার আওয়াজ বন্ধ হয়ে গেল। তাদের চতুর্থ সঙ্গীর নিথর দেহ রক্তে ভেজা অবস্থায় ঘরে পড়েছিল। এখন বাকি থাকা 3 জন হয়তো আমাকে জীবিত ছাড়বে না। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমি এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে গেছি এবং সেই চতুর্থ ব্যক্তিকে এই 3 জনের মধ্যে কেউ একজন আঘাত করেছে। একজন আমাকে তুলে সরাসরি বিছানায় ফেলে দিল। আমার মনে হলো যে হয়তো এরা আমাকে মেরে ফেলবে, কিন্তু তারা এমন কিছু করল না। তারা তাদের জ্যাকেট খুলতে লাগল এবং তারপর আমার সাথে যা ঘটল তা ছিল খুব যন্ত্রণাদায়ক এবং গভীর মানসিক আঘাতের। সারা রাত আমার আর্তনাদ প্রতিধ্বনিত হতে থাকল। আমি এক এমন ভয়াবহ ও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যা আমার নিয়ন্ত্রণাধীন ছিল না এবং যা আমার সারা জীবনকে বদলে দিল। আমার মুখের ভাব পরিবর্তিত হচ্ছিল। কখনো আমি ভয়ে নড়াচড়া করতেও পারছিলাম না, আবার কখনো এক অচেনা অনুভূতির ঘোর আমাকে আচ্ছন্ন করছিল। মন ও মস্তিষ্ক বেপরোয়া হয়ে গিয়েছিল। কখনো আমার কান্না আসতো, আবার কখনো আমার ব্যথা লাগতো, আর কখনো মনে হতো যে নিজেকে বাঁচানোর জন্য কিছু করি। কিন্তু আমি অসহায় ও নিরুপায় হয়ে রইলাম। যদি আমি তাদের বাধা দিতাম তাহলে তারা আমাকেও আঘাত করত, কারণ তারা আগেই এমন কাণ্ড ঘটিয়েছে। তারপর একজন উঠে একটি কম্বল দিয়ে সেই দেহটি মুড়ে ফেলল এবং ঘর থেকে বেরিয়ে এসে সেই দেহটি নিজের গাড়িতে লুকিয়ে রাখল। তারপর 2 জন লোক মিলে ঘর পরিষ্কার করতে লাগল, রক্তের দাগ মুছে ফেলতে লাগল এবং তৃতীয় জন আমার সাথে ছিল এবং সে আমাকে সামলাচ্ছিল, কারণ আমি একমাত্র সাক্ষী ছিলাম যে জানতো এরা কি কাণ্ড করেছে। যখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তখন তারা 3 জন আবার আমার কাছে চলে এলো। আমার মনে হলো যদি আমি চিৎকার করি আমার স্বামী এসে আমাকে বাঁচাবেন, কিন্তু যদি এই লোকেরা আমার স্বামীকেও আঘাত করে তাহলে কি হবে? যে শাস্তি একটি অপরাধের সেই শাস্তি 3টি অপরাধেরও। শাস্তি তো ততটাই মিলবে। আমি এই সব ভাবছিলাম। হঠাৎ একজন আমার মুখে কিছু লাগিয়ে আমাকে অজ্ঞান করে দিল। এরপর কি হলো জানি না। সকালে যখন আমার চোখ খুলল তখন আমি নিজের বেডরুমেই ছিলাম এবং আমার শরীরে সেই লাল ম্যাক্সিটি ছিল যা আমি রাতে পরেছিলাম, আর আমার চারপাশে লক্ষ লক্ষ টাকা পড়েছিল। আমার স্বামী আমাকে বললেন যে সেই অচেনা লোকগুলো চলে গেছে এবং এখন সকাল 9টা বাজে। তুমি তো অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছ, আজ কাজে যেতে হবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না।
তখনই আমার স্বামী বললেন যে যাওয়ার সময় তারা আমাদের 6 লক্ষ টাকা দিয়েছে। এটা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। আমার স্বামী বললেন যে আমি টাকা নিতে চাইনি, কিন্তু আমরা তাদের সাহায্য করেছিলাম। তার বদলে তারা আমাদের সাহায্য করতে চেয়েছিল। আমি ভাবলাম যে হয়তো সেই লোকগুলো এই টাকার জন্যই তাদের চতুর্থ সঙ্গীকে আঘাত করেনি। তো অবশেষে তারা এত টাকা কিসের জন্য দিয়ে গেছে? আমার স্বামী বললেন যে আমি এই টাকা ব্যাংকে জমা করে আসি, এতে আমাদের সমস্ত ঋণ শোধ হয়ে যাবে এবং তুমি এখন কাজে চলে যাও। আমার স্বামী চলে যেতেই আমি কাঁদতে লাগলাম। আমার সাথে যা ঘটেছিল, আমি তখনই উঠে অন্য ঘরে গেলাম এবং তারপর কাপ পরে সঙ্গে সঙ্গে দোকানে গেলাম। আমি ঘর পরিষ্কার করার জন্য বিভিন্ন কিছু কিনে নিয়ে এলাম। তারপর আমি অন্য ঘরটি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করলাম, যেখানে যেখানে রক্তের দাগ ছিল। সাথে সাথে আমি বিছানার চাদরও ভালোভাবে ধুলাম। পুরো বাড়ি ভালোভাবে পরিষ্কার করার পর আমি নিজের জন্য কিছু খাবার বানাতে লাগলাম। ততক্ষণে আমার স্বামী চলে এসেছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি এখনো কাজে যাইনি কেন। আমি তাকে বললাম যে আমার শরীর ঠিক নেই, আমার কিছু ভালো লাগছে না। কিন্তু পরের মুহূর্তেই আমার স্বামী অন্য ঘরে গেলেন এবং চিৎকার করে আমাকে ডাকতে লাগলেন। আমি বেশ ভয় পেয়ে গেলাম যে আমার স্বামী হয়তো কিছু জেনে যায়নি। তো যখন আমি তার কাছে গেলাম তখন তিনি বললেন যে এখন তোমার কাজ করার দরকার নেই। আমার হৃদস্পন্দন খুব দ্রুত হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমি ভাবছি এই ঘরটিকে ভাড়াটে বানিয়ে দিই। ইন্টারনেটে এই ঘরের ছবি তুলে দেব এবং অনলাইন বুকিং করে যে কোন মানুষ এই ঘরে রাতে থাকতে পারবে এবং তুমি তাকে খাবার বানিয়ে দেবে। আমরা এর জন্য ভালো টাকা নেব যাতে আমাদের দুজনের কাজ করার দরকার পড়বে না এবং আমরা এই ব্যবসা চালাবো। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এবং আমি আবার সেই রাতের চিন্তায় ডুবে গেলাম, যা কিছু আমার সাথে ঘটেছিল এবং যা কিছু আমি আমার হৃদয়ে কবর দিয়েছিলাম। আমি এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ছিলাম এবং আমার সাথে অবিচার হয়েছিল। এখন আমাকে এই ভয়ে জীবন কাটাতে হবে যে কখন পুলিশ খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে চলে আসবে এবং আমার জীবন ধ্বংস হয়ে যাবে। হয়তো আমার পুলিশের কাছে গিয়ে সব কথা জানানো উচিত ছিল, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা যদি পুরো সমাজ জেনে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? হয়তো সেই মৃত লোকটি ন্যায় বিচারের অপেক্ষা করছে, কিন্তু আমার সাথেও তো অবিচার হয়েছে। এই গল্পটি আমাদের মানব মনের গভীরতা, সম্পর্কের জটিলতা এবং জীবনকে অপ্রত্যাশিতভাবে প্রভাবিত করে এমন কিছু মুহূর্তের এক রোমাঞ্চকর দলিল। রিয়ার জীবন যেন এক ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেল, যেখানে ভালোবাসার অভাব, একাকিত্ব এবং এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা তাকে এক নতুন পথে ঠেলে দিল। এই ঘটনার পর তার ভবিষ্যৎ কি হবে? সে কি পারবে এই ভয়াবহ সত্য থেকে মুক্তি পেতে, নাকি তার জীবন চিরকালের জন্য এই গোপনীয়তার জালে আটকে থাকবে? রিয়া কি অবশেষে নিজের জন্য এক নতুন দিগন্ত খুঁজে পাবে, নাকি এই ঘটনা তার জীবনের শেষ মোড় হয়ে থাকবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও ভালো ভালো এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের SMK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।